ভাইয়া, আপনি আসলে কে? আমি একজন মানুষ। শুধু মানুষ? মানুষ। আর মানুষ। কেমন মানুষ? আমি একজন মানুষ হিসেবে, মানুষ তো ভালো হয় খারাপ হয়, আমি সব মিলাই মানুষ। সব মিলায় মানুষ। আচ্ছা, আপনি কি ইমরান, ব্যক্তি ইমরান, সে কি অম্লানের কাছাকাছি মানুষ নাকি সাধুর কাছাকাছি মানুষ? এগুলো সবই হচ্ছে পোর্ট্রেট ক্যারেক্টার্স, সেগুলোর হয়তোবা অনেক কিছু ভেতরে থাকে, হয়তোবা অনেক কিছু ধারণ করতে হয়, অথবা অনেক কিছুকে কল্পনার মাধ্যমে নিয়ে যাপন করতে হয়। মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। আপনার কাছে পছন্দের মানুষ এই দুজনের মধ্যে কে? দুটোই। একটু আপুর কাছে জানতে চাই। আপু, ইমরান ভাইকে কোন মানুষটা হিসেবে আপনার দেখতে ভালো লাগে? না, ব্যক্তি ইমরান যেমন তেমনই ভালো লাগে। ব্যক্তি ইমরান কেমন? ব্যক্তি ইমরানের মধ্যে অম্লানও আছে, সাধুও আছে, মলয়ও আছে। যেহেতু সবগুলো ক্যারেক্টারের একটা ব্লেন্ডিং সিচুয়েশন থাকে ইমরানের মধ্যে, তো সবগুলো রিফ্লেকশন যেহেতু একজনের মধ্যে পাওয়া যায়, ওই ইমরানকেই দেখা ভালো। শুধু সাধুকে দেখলে সাধুকেই দেখতে হবে, শুধু অম্লানকে দেখলে অম্লানকেই দেখতে হবে, তো ওইটা বেশি একটা ইন্টারেস্টিং না। সো ব্যক্তি ইমরান হচ্ছে গিয়ে অনেকগুলো ক্যারেক্টারের একটা ফিউশন আর কি। আচ্ছা, ইন্টারেস্টিং বলছিলেন, ব্যক্তি ইমরানটা কতটা ইন্টারেস্টিং? মানে আমি কি একটু এক্সাম্পল শুনতে পারি? ইন্টারেস্টিং মানে হচ্ছে গিয়ে যেই সিচুয়েশনে যে রিয়াকশন করার কথা সেটা সে করে না, কিরকম? সে একটু ডিলে। মানে ধরেন এখন হচ্ছে গিয়ে সবাই খুবই এক্সাইটেড কোনো কিছু নিয়ে, হট্টগোল, উনি হচ্ছে খানিকক্ষণ অবজার্ভ করে দেন হচ্ছে রিয়াকশন দেন। তো এইটা ইউজুয়ালি হয় না। সবাই যেমন হচ্ছে সিচুয়েশনে গা ভেসে দিয়ে হচ্ছে গিয়ে দৌড় দেয়, ধরো আচ্ছা এখন এই জায়গায় অ্যাক্সিডেন্ট, দৌড়ে দেখতে হবে, উনি চিন্তা করবে আসলে অ্যাক্সিডেন্ট কি হলো, মানে এইটা ইন্টারেস্টিং লাগে আমার কাছে। সবাই যেটা করে রিফ্লেক্সে খুব দ্রুত সেটা সে করে না। আচ্ছা, আমরাও একটু রিফ্লেক্সে যাব না এই মুহূর্তে? দর্শক, আপনারা দেখছেন মেরিল মিল্ক সোপ বার নিবেদিত ঈদ এখন আনন্দ। সঙ্গে আছে আমি লাইবা জান্নাত, এবং আমার সঙ্গে এতক্ষণ যারা কথা বলছিলেন নিশ্চয়ই দেখে ফেলেছেন, সঙ্গে আছেন অর্ষা আপু এবং ইমরান ভাইয়া। আপনি রইদের রয়েছেন। আমি ট্রেলারটা দেখছিলাম, খুবই সুন্দর একটা জায়গায় আপনি অভিনয় করেছেন, খুব সুন্দর একটা জায়গায় অনেকক্ষণ থাকতে হয়েছে, অনেক দিন থাকতে হয়েছে। সেখানে কি একেবারেই থেকে যেতে মন চায়? আমার প্রত্যেকবার আমার ওখানে থেকে যেতে মনে চাইছে। আপনার কি মনে হয় অর্ষাপুকে নিয়ে গেলে আরো ভালো মতো দুজন মিলে ওখানে একটা ছোট্ট করে ঘর বাঁধতে পারলে তো ভালোই লাগতো আমার। এরকম একটা অর্ষাপুর কি স্বর্গ। মনে হয়? আমার মাটির কাছাকাছি থাকতে ভালো লাগে। আমি আসলে মানুষের থেকে আমার কাছে স্থান বেশি গুরুত্বপূর্ণ। আমি মানুষের ব্যাপারে খুব বেশি একটা ইন্টারেস্টেড না। আমার কাছে বরাবরই মনে হয় যে যদি এই জায়গাটা বা এই গাছটা বা এই দেয়ালটা কথা বলতে পারতো, তাহলে ইতিহাসের অনেক বড় বড় সিচুয়েশনকে চেঞ্জ করে দেওয়া যেত। সো তো অনেক বছরের সাক্ষী থাকে এক একটা স্থান। মানুষ পরিবর্তিত হয়, আসে যায়, কিন্তু একটা শহর রয়ে যায়, একটা সময়ের গল্প বলে ফেলতে পারতো। তো আমার কাছে মনে হয় যে প্লেসেস আর মোর ইম্পর্ট্যান্ট আমার কাছে, অ্যাটলিস্ট মানুষের তুলনায়। আমার কাছে মানুষকে খুব ক্যাওস মনে হয় বরাবরই, এবং এত চেঞ্জ করে মানুষ নিজের জায়গা থেকে, যে আজকে এরকম কালকে ওরকম। কি মন্ত্রমুগ্ধের মতো আপনার কথা শুনছিলাম আমি আপু। আচ্ছা, আপনার চোখ নিয়ে কি কেউ প্রশংসা করেছে? কে করে নাই? কে করে নাই? কে করে নাই? এটা বেশি শুনি আমি। হ্যাঁ, লিস্টটা একটু শুনি। ভাইয়ার দিক থেকে কেমন না, রিঅ্যাকশন? উনি কখনো আমার স্পেসিফিক চোখ নিয়ে কোনো প্রশংসা করেননি, কোনো কালেই করেননি। উনি আমি দেখতে কেমন, আমার অ্যাপিয়ারেন্স কেমন, এগুলো নিয়ে আমি কখনো তার মুখে থাকে না যে স্পেসিফিক আজকে আপনার চোখ ভালো লাগছে, দেখতে সুন্দর লাগছে বা এরকম না। উনি অল ওভার বলবে হ্যাঁ সুন্দর লাগছে। দুইজনই দুটো আলাদা রিয়েলিটি শো থেকে আসা, এবং কোইন্সিডেন্টলি একই বছর এবং একই প্লেস হোল্ড করা। এরকম আর কি কি মিল রয়েছে দুজনের মধ্যে? ভাইয়ার কাছে একটু শুরুতে জানতে চাই। আমার সাথে আমি মিল এরকম ভাবে আর কোনো কিছু আছে কিনা আমরা জানি না। আমার সবসময়, আমি তো আসলে ওনাকে মন্ত্রমুগ্ধের মতো দেখি আসলে। আপনি যেমন দেখতেছিলেন শুনতেছিলেন, আমিও এরকমই দেখি শুনি। এবং আমার কাছে সবসময় ওনাকে আলাদা মনে হয়, সবসময় মনে হয় যে শি ইজ গ্রেটার দেন মি, এবং মানে আমার থেকে অনেক হাজার গুণ বেশি ভালো মানুষ, ভালো বন্ধু, এবং সব কিছুতেই উনি আমার থেকে অনেক বেশি ভালো। আচ্ছা ভাই, এই যে উনি উনি করে বলছেন, আপনি আপনাকে সবসময় আপনি করে বলেন, একদম শুরু থেকে আপনি করে বলা? আমাদেরটা এরকমই, আমাদেরটা এভাবেই চলতেছে আসলে। না, আমাদের শুরু হয়েছিল আপনি দিয়েই, যেহেতু একটা কাজের মাধ্যমে আমাদের পরিচয়। সেখানে ইউজুয়ালি যেটা হয় যে আমি আমার বড় বা ছোট বা সমবয়সী কোনো কলিগকে পেলে আমি আপনিই সম্বোধন করি। এটা আমার লার্নিং, আমি শিখছি এটা। তো
ওনার ক্ষেত্রেও তাই হয়েছে, উনিও আমাকে আপনিই বলেছেন, আমিও ওনাকে আপনিই বলেছি। এরপরে আমাদের অনেক গ্যাপে আবার একটা সময় দেখা হয়, বন্ধুত্ব হয়, কিন্তু ওই আপনি আপনি রয়ে গেল, এর মধ্যে আবার বিয়েও হয়ে গেল। আমরা কখনো আপনি থেকে বেরোতে চাইনি, আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা এইভাবেই একজন আরেকজনকে ডাকতে ভালোবাসি। ওরা 7 জনের জন্য আপনি পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এই বিষয়টা ভাইয়া কিভাবে সেলিব্রেট করেছে? মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। সেলিব্রেশন আমরা আসলে এখন পর্যন্ত করিনি। বা কংগ্রাচুলেট করা, হ্যাঁ, অভিনন্দন জানানো, যেদিন- প্রথম যখন জানতে পারলেন তখনকার রিয়াকশনটা কেমন না, ছিল? যেদিন আমি আসলে জানতে পারি সেদিন উনি আমার সাথে ছিলেন না। উনি সেদিন হচ্ছে ওনার বাড়িতে ছিলেন, খুলনাতে ছিলেন, বোনের ওখানটায় অ্যানাউন্সমেন্ট হয়েছে, সেটাও আমি নোটিস করিনি। তখন আমরা একটা বন্ধু বান্ধব মিলে একটা গেট টুগেদারের মধ্যে ছিলাম। প্রথম আমাকে কংগ্রাচুলেট করে শ্যামল মাওলা। আমরা আড্ডা দিচ্ছিলাম, ও একটু যায়, ওই পাশে থেকে এসে আমাকে সুন্দর করে জড়িয়ে ধরে বলে কংগ্রাচুলেশনস মামা। আমি বলছি, কেন? পরে বললো যে তুই তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছিস। আমি বলছি, ফাইজলামি। মানে পরে ও আমাকে ফোন করে স্ক্রল করে দেখলো, যেই দেখ। পরে আমার বিলিভ হয় না, আমি আবার চেক করলাম আমার ফোনে, দেখলাম যে আচ্ছা ঠিক আছে, নাম ঘোষণা হয়েছে। ভাইয়া যখন জানলেন তখন কি মনে হলো? এটা একটা অবর্ণনীয় মুগ্ধতার এক্সপেরিয়েন্স। আমি দেখছি আমার কোনো রকমের সাকসেস বা গেইনিংয়ে খুশি সবচেয়ে বেশি উনি হয়। আমার টাইম লাগে আবার প্রসেস করতে, বুঝতে যে আচ্ছা ঠিক আছে, এটা ফাইনালি আমার, বা আমি পেয়েছি, বা আমি এই জায়গায় গিয়েছি। তো ওই দিন আমি আসলেই মিস করছিলাম যে আসলে যদি উনি থাকতেন এবং উনি জানতেন, উনি খুব খুশি হতেন। এটা খুব দূর, অনেক দূর থেকে জানাজানি হয়েছে আর কি আমাদের। ভাইয়া এবং আপু, আমরা আরো গল্প শুনবো, কিন্তু তার আগে এখন সময় হলো ছোট্ট একটা বিরতির। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণ পরেই ফিরছি, কোথাও যাবে না, সঙ্গেই থাকুন। দেখছেন মেরিল মিল্ক সোপ বার নিবেদিত ঈদ এখন আনন্দ। ভাইয়া এবং আপু, আপনাদের দুজনের কাছে এখন ঈদের সময়, ঈদের এই সময়টাতে একটু জানতে চাই যে ছোটবেলার ঈদটা কেমন ছিল আর এখন বড় হওয়ার পরে ঈদটা কেমন? বড় হওয়ার পরে ঈদটা কার ভালো গেছে তাকে আমার সামনে একটু নিয়ে আসেন, আমিও জানতে চাই বড় হওয়ার পরে ঈদটা কেমন। ঈদ আসলে একটা সার্টেন এজ পর্যন্ত ওটা খুবই আনন্দের থাকে। ঈদের স্টল দেওয়া, ঈদের বন্ধুদের সঙ্গে একসঙ্গে কি গান বাজাবো সেটার জন্য আগের থেকে লিস্ট করে ফেলা, স্টলটা কেমন হবে, ওইখানে কি কি গানগুলো থাকবে সেগুলো আগে সিলেকশন করা, কত বড় বক্স বানানো হবে, সাউন্ড বক্স বানানো হবে এবার, সে অনেক ধরনের বিষয় ছিল সে। এবং সেটা একদম যখন ছোটবেলায় তখন একরকম ছিল, তারপরে কিশোর বয়সে একরকম ছিল, যুবক বয়সে একরকম ছিল, কিন্তু যখন আসলে মানে আমি যখন আসলে আমার বাড়ি ছেড়ে চলে এসেছি আর কি, তারপর থেকে ঈদটা আর কখনো ঈদ আর ঈদের মতো কখনো আসলে আর থাকেনি আর কি। আপু, ভাইয়া যেমন একটু বলছিলেন যে তিনি সেই আগের ছোটবেলার বাগেরহাটের ঈদে ফিরতে চান, আপনি তো ঢাকায় বড় হওয়া। বেশ কয়েকবার এইটা শুনতে শুনতে আমার সামহাউ রিয়েলাইজেশন হয়েছে যে আসলে বয়স হয়ে গেলে কি আনন্দ মুছে যায়, মানে ছোটবেলাটাই বেস্ট, এখন বেস্ট না, এইটা আমার সামহাউ হজম করতে একটু বেগ পেতে হয়। না, এমন না। আমার ক্ষেত্রে কিছু এই বয়সেরও তো আমার আসলে বোধ ডিফারেন্ট। এই বয়সে আমার পাওয়া না পাওয়া ডিফারেন্ট, তো এই বয়সে আমার ঈদও আসলে ডিফারেন্ট। এইখানে আমার অনেক প্রাপ্তি আছে। আমি বিয়ের পর আমরা আমাদের নতুন বাড়িতে উঠেছিলাম এবং আমাদের প্রথম ঈদ, সো ওইটা তো চাইলে আমি ছোটোবেলায় গিয়ে ফেলতে পারবো না। ওই প্রাপ্তিটা ছোটোবেলায় নাই, আবার ছোটোবেলা যেটা সেটা এই বয়সে নাই। সো প্রত্যেকটা বয়সের ঈদের আলাদা সৌন্দর্য আছে। আমার একটা অ্যাচিভমেন্ট, আমার একটা নিজের ঘর হয়েছে, আমার নিজের একটা মানুষ হয়েছে, তার সাথে আমার এই ঈদের লেয়ারটা একরকম। আবার ছোটোবেলায় যখন আমার এত দায়ভার নেই, এত দায়িত্ব নেই, আমার বন্ধু বান্ধব বা আমার কাজিনদের সাথে, আমার ফ্যামিলি মেম্বারসদের সাথে ঈদ আরেক রকম। হ্যাঁ, এখন মানুষ খুব ডিফারেন্ট, মানে চিন্তার জায়গা থেকে খুবই সেলফিশ। আমি বলবো এটাই, যে যেখানে দায় নিতে হয় না সেখানেই যাইতে মানুষ বারবার ভালোবাসে। সো যার কারণে সবার কাছে ছোটোবেলার ঈদটাই খুব দারুণ, খুব মেমোরেবল। কারণ তখন তো আপনার মাথায় কিছু নেই, আপনি ঘুম থেকে উঠলেন, গোসল করলেন, নতুন পোশাকটা পরলেন এবং বেরিয়ে গেলেন, ঘুরলেন ফিরলেন, আড্ডা দিলেন। সারাদিনের ঈদটা বাবা মার কেমন পার হচ্ছে সেটার জন্য তাদের কি কি অ্যারেঞ্জমেন্ট, কি কি প্রেশার, বা পুরো মাস জুড়ে যে ধরেন স্যালারিটা গুছিয়ে রেখে ঈদটাকে রেডি করা, মানে বাচ্চাদের আনন্দ হওয়ার জন্য যে নিজেদের স্যাক্রিফাইস, ওগুলো কিন্তু তখন আমরা সেন্স করি না। এখন যখন আমরা ওই জায়গায়, তখন আমরা সেন্স করি যে ঈদ এখন বার্ডেন, এখন দিতে হয় সালামি, তখন পেতাম। কিন্তু না, এটাও আনন্দ। আমার কাছে এই ঈদও অনেক আনন্দ মনে হয়। আমি তো সালামিটা পেয়েই, দাদার কাছ থেকে 20 টাকার একটা নোট পেয়েই চলে যেতাম দোকানে, একটা ললি আইসক্রিম খেতাম। আমি আপনি কি চটপটি, করতেন?
চটপটি। কারণ আমাদের ওই সময় 90s-এর ঈদগুলোতে যেটা ছিল যে ছোট ছোট অনেকগুলো চটপটির দোকানের স্টল হতো, ভিউ কার্ডের দোকান হতো। সো আমাদের প্রথম সালামি দিয়ে উদ্দেশ্য থাকতো যে ওই যে সালামি নেওয়ার আগে এলাকায় তো বাচ্চাদের সাথে আমরা ঘোরাঘুরি করতাম, ঘুরতে ঘুরতে ঈদ কার্ডের দোকানগুলোতে যেতাম, গিয়ে দাম জিজ্ঞেস করতাম এই কার্ড কত, 5 টাকা, 2 টাকা, 3 টাকা। তো টার্গেট থাকতো যে সালামি পেয়ে কয়েকটা কার্ড কিনবো আর হচ্ছে চটপটির দোকানে চটপটি খাবো। তো এইটা ছিল আমাদের ফার্স্ট কাজ। ভাইয়া, আপু তো ঈদ কার্ড দিতেন, চটপটি খেতেন, আপনি কি করতেন? আপনিও কি ঈদ কার্ড দিতেন বন্ধুদের? হ্যাঁ হ্যাঁ, ঈদ কার্ডের এই কালচারটা আমিও এটার সঙ্গে ছিলাম এবং আমার খুব পছন্দের ছিল আর কি, নানা ধরনের ঈদ কার্ড কালেকশন করা। কখনো যদি আসলে কাউকে দেওয়ার মতো না, এটাও আমি করছি এক সময় যে যখন আর ঈদ কার্ড দেওয়ার মতো কেউ নাই তখন ঈদ কার্ড কিনে কিনে রেখে দিতাম আর কি, যে নিজেকে নিজে দিলাম আর কি, এরকমও ছিল একটা সময়। আর এমন না যে অনেক টাকা হয়ে গেছে আর কি, কিন্তু ওই 100 সময় টাকা তো হতো না, এই সময় 60-70 টাকাতেই আমরা খুশি, বড় লোক আমরা তখন। হ্যাঁ, কেউ যদি 10 টাকা দিছে ওই সময়, তাকে শ্রদ্ধায় মন পড়ে মানে যেতাম। কি যে 10 টাকা দিয়েছে। এই খালুটা আমাদের ফেভারিট, কারণ কি সালামিতে 10 টাকা পরের দিতাম। বার তার কাছে পরের আবার বছর যেতে তার হবে। কাছে বেশি। হ্যাঁ, ওই সময় হচ্ছে কোন কোন গান বাজানো হবে এটা তো আগের থেকে লিস্ট করতাম আমরা, মানে সারা মাস ধরে লিস্ট হইতো ব্যান্ডের গান যে maximum। কি কি গান বাজবে আর কি। তো ম্যাক্সিমামই ব্যান্ডের গান ব্যান্ডের গান। বাজবে। এবং ওই সময় আয়ুব বাচ্চুর নতুন অ্যালবাম আসতেছে, জেমসের নতুন অ্যালবাম আসতেছে। তারপরে আমাদের এইগুলোর প্রতি খুব ফ্যাসিনেশন ছিল, তো আমরা এগুলো কালেক্ট করতাম এবং পুরো ঈদ জুড়ে আমাদের হয়তো 3 দিন হয়তো আমরা স্টলটা রাখতাম। এই স্টলে 3 দিন বসে আমরা এই গানই বাজাইতাম এবং ওই সময় কোক টোক এইগুলা ছিল আর কি, এইগুলাই যাদের পরিচিত অপরিচিত সবাইকেই আমরা এগুলো ধরে, এই যে ঈদ তো এখন ঈদ না, এখন যা আপনার- খুশি তাই করবো। হ্যাঁ না, এটা একটা অন্যরকম আচ্ছা, যা আনন্দ। খুশি তাই করতেন, বাসা থেকে কিছু বলতো না যে ঈদের এই সময়টাতে কোনো না, রেস্ট্রিকশন না, ছিল? না, না। আপুর ক্ষেত্রে কি কোনো ছিল? না, আমাদের খালি টাইম স্লট ভাগ করা ছিল, যেহেতু মেয়ে বাচ্চা আমরা, সব বাবা মায়েদের মেয়ে বাচ্চাদের ব্যাপারে এক রকমের তো কনসার্নেস থাকে। আমাদের বলতো যে সকালে বের হও কিন্তু দুপুরের আগে চলে আসতে হবে বাসায়। ঈদের দিন আপু কোন জিনিসটা সবচেয়ে স্পেশালি রান্না করে যে এটা আমি খুব ভালো পারি, ঈদের জন্য আলাদা করে বানাবো? উনি যেটা রান্না করে সেটাই আমার জন্য স্পেশাল। সেটা তো আপনি বলবেনই, যেটা রান্না করে সেটা এটা না, ইটস ট্রু। কিন্তু এর বাইরে এর বাইরে না, এটাই ট্রু। আপনি না না, কি এটা আমি রান্না ভেঙে করেন? দিচ্ছি, কারণ আমি অত ভালো রাঁধি না, না, আমি না, এত এটা বেশি না, রান্নাও করি না, আমি কম রান্না করি। এর জন্যই বোধহয় স্পেশাল, যা রান্না করেন তাই। হ্যাঁ, মানে আমি যেহেতু রেগুলার রান্না করি না, আমি অন এন্ড অফ রান্না বান্না করি, তো যা রান্না করি সেটাই এর জন্য স্পেশাল হয়। ভাইয়া কি রান্না বান্না করে আপনাকে খাইয়েছেন কখনো? চা, আলু ভর্তা, করলা ভাজি রান্না করেছিল একবার, একদমই লবণ দেয়নি। ওনার রান্না শিখতে হবে আরো। আচ্ছা, রান্না শিখতে হবে। আপুর কাছ থেকে শিখতে কি আপনি আগ্রহী? হ্যাঁ, আমি ট্রাই নাকি করি, আপনি নিজে ট্রাই করে না, নিজে আপুকে নিজে। ইমপ্রেস করবেন? নিজে নিজে একটু experiment। ট্রাই করি আর কি, নিজে নিজে। কিন্তু আমি দেখি ওনারটা। আচ্ছা, আমরা খাওয়া দাওয়ার গল্পে ছিলাম, রান্না বান্নার গল্পে ছিলাম। ঈদে তো খাওয়া দাওয়া চলবেই, রান্না বান্না চলবেই। তবে এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আরো অন্য গল্প করব, সাথেই থাকুন। মেরিল মিল্ক সোপবার নিবেদিত ঈদ এখন আনন্দে আবারও সবাইকে স্বাগত। গল্প করছিলাম অর্ষা আপু এবং ইমরান ভাইয়ের সঙ্গে, আবারও গল্পে ফিরতে চাই। আচ্ছা আপু এবং ভাইয়া, আপনাদের সঙ্গে বিরতির আগে খাবার দাবারের গল্প করছিলাম, ঈদের গল্প করছিলাম। ঈদের কাজ নিয়ে এবার একটু জানতে চাই অর্ষা আপুর কাছে, ঈদে কি কি কাজ চলছে? বেশ কয়েকটা সিঙ্গেল নাটকে কাজ করেছি, তার মধ্যে বেশ কিছু অন এয়ার হয়েছে, বেশ কিছু এখনো বাকি আছে। আর তাছাড়া 2টো সিরিজে আমি জয়েন করেছি, সেগুলোর একটা অন এয়ার রোজা থেকে শুরু হয়ে গিয়েছিল, আরেকটা জাস্ট এই ঈদ থেকেই শুরু হচ্ছে। আচ্ছা ভাইয়া, তো রোদের কথা বলতেই হয়, রোদের কথা শুনবো। এবং আর কি কি কাজ রয়েছে এবারের ঈদে? না, এই ঈদ হিসেব করে কোনো কাজ নেই। তো দেখা যাক ঈদের পরে রোহিত কবে আসে, আমিও অপেক্ষা করছি। ওটিটিতে আপনার অনেক কাজ দেখেছি, ছোট পর্দায়, বড় পর্দায়, সব জায়গায় আপনাকে দেখি। কোনটাতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? এইরকম ওই যে পর্দার হিসাব আমি মাপি না আসলে, যে কোন পর্দায় আছি। বিষয়টা হচ্ছে যে গল্পটা কি, ক্যারেক্টারটা আমাকে কতটা ট্রিগার করতেছে, এবং সেটা যদি আমাকে চ্যালেঞ্জ দেয়। আর্টিস্টের জন্য চ্যালেঞ্জটা ইম্পর্টেন্ট। জিনের বাচ্চা বানিয়েছেন, সেটা চরকিতে রিলিজ হয়েছে অলরেডি, তো সেইটা কতটা চ্যালেঞ্জিং ছিল? পুরো টিমের জন্যই চ্যালেঞ্জিং ছিল, প্রথম কাজ। এবং সেখানে যে ধরনের গল্প আমি আসলে বেছে নিয়েছি, এই ধরনের গল্পকে যদি একটু এদিক ওদিক হয়ে যায়, মানে হররটাকে যদি আপনি ঠিকঠাক ডিল না করেন, ওটা কমেডি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আসলে। ভূতের ভয় পান? না, একদমই না। জিনের বাচ্চা যখন শ্যুট হচ্ছিল তখন কি একটু আনইজি লাগে নাই?
না, আমার হরর খুবই পছন্দের জনরা। আমরা যখনই বেকার বসে থাকি আমরা হরর সিনেমা কি আসছে নতুন দেখার চেষ্টা করি, এবং লাকিলি ওনারও হরর পছন্দ। কারণ আমার কাছে মনে হয় যে এই যে আচমকা লাফ দিয়ে উঠবে এটা খুব কম হয় জীবনে। আমি জিনের বাচ্চা নিয়ে একদমই অস্বস্তির মধ্যে ছিলাম না, আমি বরং আরো খুশি ছিলাম যে আমাদের পছন্দের কোনো একটা জনরা নিয়ে ওনার প্রথম ডিরেকশনটা হচ্ছে। আমরা আপনার দারুণ লুক দেখেছি রোহিদে, ট্রেলারে সেটা দেখে ফেলেছি অলরেডি। ভাইয়া, রোহিত সম্পর্কে আরেকটুখানি জানতে চাই যে শুটিংয়ের পরিস্থিতি কেমন ছিল? মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। এটা এখন পর্যন্ত করা আমার সবচেয়ে টাফেস্ট কাজ, এবং এখন পর্যন্ত আমার করা সবচেয়ে স্পিরিচুয়াল এবং মেডিটেটিভ কাজ আর কি। সাধু যে মানুষটা, এই মানুষটা এবং সাধুর যে জীবনযাপন সব বাদ দিলাম। আমি শুধু একটা, ধরেন যে এই যে 52টা গরু চড়ানোর যে জায়গা, এই 52টা গরু তো আমি জীবনে চড়াইনি। এই যে সাধু হয়ে যাওয়ার যে ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনটা পুরোটা ওখানে গিয়ে যা যা আমি করেছি পুরোটা আমি ওখানে থেকে করেছি। আমার মনে হয় এই পুরো জার্নিটা আমার জন্য আসলে একটা বড় লেসন, অনেক বড় লেসন। তো এটা ছবিটা যখন দর্শক দেখবে তখন রিলেট করতে পারবে আসলে আমি কি বলতে চাচ্ছি। আসলে বাংলাদেশের হলগুলোর সংখ্যা কম, ব্যতিক্রমী সিনেমা তেমন একটা বানানো হচ্ছে না, যদিও আমরা বেশ কিছু বছর দেখছি যে আউট অফ দ্য বক্স কাজ করার চেষ্টা চলছে। সকলে মিলে একসঙ্গে একদিন চলেন সংস্কৃতি মন্ত্রণালয়ে যাই, গিয়ে বলি আমাদেরকে অনেকগুলো সিনেপ্লেক্স করে দিতে হবে, অ্যাটলিস্ট 64টা জেলায় 64টা সিনেপ্লেক্স করে দিতে হবে। বাংলাদেশের সিনেমার ব্যবসা রাতারাতি পরিবর্তন হয়ে যাবে, এবং সেই সঙ্গে সমস্ত নীতি নির্ধারণী জায়গায় শিল্পী প্রতিনিধির প্রয়োজন আছে, সেই জায়গাটা এনশিওর করতে হবে। আপনার কি মনে হয় যে 64টা জেলায় যদি আমরা সিনেপ্লেক্স বানিয়ে ফেলি, মানে মুভি কি রিলিজ দিতে পারবো? সেরকম তো গল্পও দরকার, তো গল্পগুলো কেন আসছে না সামনে? সিনেমা হল থাকলে না মুভি বানানোর আগ্রহ থাকে, একটা আরেকটার পরিপূরক। যেহেতু আমাদের হল লিমিটেড এবং ম্যাক্সিমাম আমরা তো ঢাকা কেন্দ্রিক, আর হয়তো বা 64 জেলার মধ্যে যদি যেই শহরগুলো ইম্পর্টেন্ট, চিটাগং সিটি আর খুলনা সিটি আর বরিশাল সিটির যে কোনো একটা সিনেপ্লেক্সে হয়তো বা সিনেমা দেখানো হচ্ছে, এত কম সংখ্যক যখন হল, তখন তো সিনেমা থেকে বিজনেস করে রিটার্ন পাওয়া মুশকিল হয়ে যায়। যেহেতু আপনার মানে ওই স্থানই নাই যেখান থেকে টাকা রোল হয়ে রিটার্ন হবে, সেহেতু সিনেমাও অত হচ্ছে না। যখন আপনার ধরেন হলের সংখ্যা বাড়বে, একটা সিনেমা বানিয়েও তো সারা বছর ঘোরানো যায়। আমরা তো 2-3 বছর পরে একটা ভালো গল্পের সিনেমা দেখছি, প্রতি ঈদে ঈদে আমরা অপেক্ষা করে থাকি যে একটা ভালো সিনেমা দেখব। তো সারা বছরই কেন এই প্র্যাকটিসটা হচ্ছে না? আমার কাছে মনে হয় এখন যে এটা হচ্ছে এটাই তো অনেক। আর আপনি আজকে থেকে 5 বছর আগের অবস্থা নিয়ে তো কথাই বলতে পারতেন না বাংলা সিনেমার। সেই জায়গায় এখন বাংলা সিনেমাকে নিয়ে যে আমরা এই যে 2 বছরের ঈদে অনেকগুলো সিনেমা নিয়ে আলাপ করতে পারি, তার মানে আমরা তো ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছি। সো আমার কাছে মনে হয় যে ইমপ্রুভমেন্টটাই দেখা দরকার। কেন এইটা হলো না, কেন এইটার সংখ্যা এত বেশি না, এত কন্টেন্টেরও তো দরকার নাই বাংলাদেশে। আমার কাছে মনে হয় যে ধরেন নাটকের কেন এত খারাপ অবস্থা, দুরবস্থার রিজন হচ্ছে ওভারফ্লো। আমার সারা বছরে 10,000 নাটক বানানোর দরকার নেই, মানুষ তো মনে confuse হয়ে রাখতে যাবে, পারবে না। আপনি কোনটা আপনি রেখে এত কোনটা দেখবে। ধরেন একজন কম্পোজার এক বছরে 10,000 কম্পোজ করতে পারবে না, ওনার বেস্ট 3টাই হবে। উনি হয়তো বড় যে 10টা কম্পোজ করতে পারে, তাতে কি হয় ওই কম্পোজারকে না আপনি আয়ু বাড়াই দিতে পারবেন, উনি বাঁচবে আর অনেক বছর, উনি ভাবতে পারবেন, উনি একটা আলাদা সুর তৈরি করতে পারবেন। সিনেমার ক্ষেত্রেও তাই তো, এত ওভারফ্লো যদি হয় কন্টেন্টের, মানুষ কিন্তু মনে রাখতে পারবে না যে অমুক সিনেমাটা দেখেছিলাম। সবগুলো গান একরকম, সবগুলোর নাম একরকম, সবগুলো আর্টিস্টদের প্যাটার্ন, চেহারা একরকম, প্রেজেন্টেশন মনে থাকে না। কিন্তু আপনি এই ভিড়ের তো দরকার নেই আমার। আমি যদি 10টা ভালো সিনেমা বানাতে পারি সারা বছরে, এনাফ। আমাদের মানে পতনের সবচেয়ে বড় রিজনই হচ্ছে যখন যেটা চলে ওইটা খাওয়াইতে হবে, এবং এটার ওভারফ্লো করায় বমি করায় ফেলতে হবে। সো আমার মনে হয় এটা দরকার নাই। আমার মনে হয় যে হ্যাঁ, ঈদে হয়তো বা ভিড় হয়, 6-7টা সিনেমা 10টা সিনেমা পাইপলাইনে চলে আসে, সেটাকে এই যে স্লট ভাগ করে এই 10টা সিনেমা সারা বছর দিয়ে দিলেই না। যেই পরিমাণ রেস্টুরেন্ট, যেই পরিমাণ মানে কেনাকাটার প্রতি মানুষের ন্যাগিং, এইগুলোকেও না ব্যালেন্স করতে হবে। শুধু সিনেমা বানালেই হবে না, পুরা ইনফ্রাস্ট্রাকচারের অনেক কিছু চেইনের সাথে কানেক্টেড। অতিরিক্ত খাচ্ছি, অতিরিক্ত অসুস্থ হচ্ছি, আমাদের সবচেয়ে বেশি ভিড় কোথায়? হসপিটাল এবং রেস্টুরেন্টে, একটার সাথে আরেকটা কানেক্টেড। এটা একদমই বিজনেস খাওয়া পলিসি। হচ্ছে আমাদের বিনোদন। হ্যাঁ। রাষ্ট্র যদি এই যে অনুদানের জায়গায় 12টা ছবি প্রডিউস করে, এবং তারা যদি আসলে এই ছবিগুলো চলাটা এনশিওর করে, ভালো কোয়ালিটি এনশিওর করে, এবং সেটা চায়নার মার্কেট, মিডল ইস্টের মার্কেট, বাইরের ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটের থেকে তারা যদি এটা করে, দেখেন রেমিটেন্স আসবে। এইটা যে একটা রেমিটেন্সের খাত হতে পারে, যেটা অন্যান্য দেশে আছে,
সেটা তো আমরা এখন পর্যন্ত সেটা ভাবতেই পারিনি। আমাদের যতবার এই রাষ্ট্র কাঠামো চেঞ্জ করার চেষ্টা হয়েছে বা হয়েছে যতটুকু, কোনোবারই এই সংস্কৃতিকে কেউ বাঁচাতে চায়নি। শিক্ষা এবং সংস্কৃতিকে সবাই সবসময় পিছাই দিতে চাইছে। ক্রীড়া, শিক্ষা, সংস্কৃতি, এই তিনটে জিনিস যদি আপনার জাতিগত মজ্জার মধ্যে না থাকে তাহলে এটি কুরুচিপূর্ণ, খাদ্যরসিক, অসুস্থ জাতি তৈরি হবে। দ্যাটস ফাইনাল। গল্পে মাত্র ঢুকবো কিন্তু অবশ্যই আমরা নিশ্চয়ই অন্য কোনো সময় আবারও বসবো একসাথে। আপনাদের দুজনকেই আলাদাভাবে খুবই ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং দুজনকে ঈদ মোবারক। দর্শক, আজকের মতো এ পর্যন্তই। অনেক গল্প করলাম, আড্ডা দিলাম অর্ষাপু এবং ইমরান ভাইয়ের সঙ্গে। মেরিল মিল্ক সোপবার নিবেদিত ঈদ এখন আনন্দ আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে আবার নিশ্চয়ই অন্য কোনো এপিসোডে কথা হবে, দেখা হবে।